আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজকে হল এবং সেই অধিবেশন কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। নানা ধরনের ঘটনা ঘটেছে একদম প্রথম দিনে, যেগুলো নিয়ে আলোচনা করা যায়। আমি নিজে এই অধিবেশনে একজন অতিথি হিসেবে দেখতে গিয়েছিলাম। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কাজে আমি গিয়েছিলাম এবং ওখানে একটা নির্দিষ্ট আসনে আমাকে বসতে দেওয়া হয়েছে। আমাদেরকে বা যারা এরকম আমন্ত্রিত অতিথি ছিলেন তারা বসেছেন এবং খুবই দুর্ভাগ্যের বিষয় হলো, আমি মনে হলো করে না গেলেই বোধহয় ভালো হতো। এই কারণেই বলছি যে আমি যদি না যেতাম তাহলে আমি টেলিভিশনে পুরো অনুষ্ঠানটা, সবার বক্তব্যগুলো ঠিকঠাক মতো দেখতে পেতাম। আর ওখানে যাওয়ার কারণে আমি ঠিকঠাক মতো দেখতে পেয়েছি, কিন্তু ওনাদের আলোচনা ভালোভাবে শুনতে পাইনি। মধ্যে কথা হলো, পুরো সংসদ ভবনে এত প্রস্তুতির পর একটা সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন শুরু হয়েছে। সেই অধিবেশনটা ছিল আগোছালো অধিবেশন আমার কাছে মনে হয়েছে। সাউন্ড সিস্টেম এত খারাপ হতে পারে এটা আমার চিন্তাতেও ছিল না। আমি যেখানে বসেছিলাম সেখানে ওই ওই কক্ষে যারা ছিলেন, ওই গ্যালারিতে, ওই জায়গাটাতে যারা ছিলেন, ওর নাম ছিল বকুল, ওই গ্যালারির নাম। ওখানে যারা ছিলেন, আমি প্রথম ভেবেছিলাম কি বোধহয় আমি শুনতে পাইনি, অন্যরা বোধহয় শুনতে পাচ্ছে। দুজনকে জিজ্ঞাসা করলাম, তারা কেউ বলতে পারছে শব্দ শোনা যাচ্ছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কি বলছে। তো এবং আমি অধিবেশন চলাকালেও দেখলাম অনেক সংসদ সদস্যরাও নিজেদের আপনার যে মাইক হেডফোন আছে এটা তুলে তুলে বলছেন যে ওনারা কিছু শুনতে পাচ্ছেন না। এক পর্যায়ে দেখলাম যে দ্রুত বিরতিতে চলে গেলেন এই সাউন্ড সিস্টেম ঠিক করার কারণে। তো এত বড় অনুষ্ঠান, সংসদ ভবনে যারা নাকি এই সাউন্ড সিস্টেমের দায়িত্বে আছেন তারা আসলে কাজের লোকটা বলে মনে হয় আমার কাছে। খুবই আড়াআড়ি লোকের হাতে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আমার ধারণা। কারা দায়িত্ব দিয়েছেন, কারা দায়িত্ব পেয়েছেন, এগুলো মনে হয় একটু খতিয়ে দেখা উচিত। কারণ প্রথম অধিবেশনটা যদি এত ত্রুটিপূর্ণ হয় সেটা খুব ভালো দেখায় না। আগোছালো বললাম কেন? সংসদ যখন শুরু হয়, নতুন যখন একটা সংসদ শুরু হয়, প্রথাটা হচ্ছে যে বিগত সংসদে, এর আগে যে সংসদ ছিল সেই সংসদে যিনি স্পিকার থাকেন তার সভাপতিত্বেই অধিবেশনটা শুরু হয় এবং তারপর ওনার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয় এবং তারপর ডেপুটি স্পিকার এবং স্পিকার নির্বাচিত হওয়ার পর ওনারা রাষ্ট্রপতির কাছে শপথ নেন, নেওয়ার পর ওনারা দায়িত্ব নেন, আগের স্পিকার চলে যান, এটাই নিয়ম। কিন্তু এবার তা করা হয়নি। স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে দিয়ে সংসদ শুরু করা হয়নি। অথচ বাংলাদেশে স্পিকার কোথায় এটা কেউ জানে না। কেন জানে না? কেউ খোঁজ করেছে? তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছিল? কেউ বলতে পারবে না। এবং ডেপুটি স্পিকার তো ছিল, উনি হয়তো জেলে ছিলেন, কিন্তু ওনার বিরুদ্ধে উনি কনভিক্টেডও না। তাহলে ওনাদের কাউকে দিয়ে অনুষ্ঠানটা শুরু করলে ভালো হতো, কিন্তু সেটা তারা এই সংসদ করেনি। কেন করেনি আমি বলতে পারবো না, এটা আমি মনে করি চোখে লেগেছে। সমস্যা যেটা হয়েছে এরপরে যে জিনিসটা হয়েছে, একটা জিনিস এটা বলা উচিত, রাষ্ট্রপতির ভাষণের সময় কিন্তু একটা খুবই ঝামেলাপূর্ণ ঘটনা ঘটেছে। এটা একটু বলে নিই। রাষ্ট্রপতির নিয়ম হলো, রাষ্ট্রপতি একবার ভাষণ, সবার শেষে রাষ্ট্রপতি এই সংসদে ভাষণ দেন। এটা নিয়ম, এটা একদম সাংবিধানিক নিয়ম। এটা সংবিধানের মধ্যে লেখা আছে, রাষ্ট্রপতি ভাষণ দিবেন। নতুন সংসদের প্রথম অধিবেশনে উনি ভাষণ দিবেন এবং প্রতি বছর যখন অধিবেশন শুরু হবে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন। এবং এই ভাষণ নিয়ে নানা বিতর্ক হয়েছে। বিতর্কে কি ধরনের, যে এই ভাষণে উনি বিগত আওয়ামী লীগ সরকারের কিছু সমালোচনা করেছেন। এই জন্য দেখলাম যে আওয়ামী লীগ সরকারের যারা সমর্থক অথবা যারা আওয়ামী লীগের সমর্থক তারা দেখলাম সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতিকে গাদ্দার টাদ্দার অনেক কিছু পড়ছে। কিন্তু ওনাদের এই জিনিসটা বোঝা দরকার যে রাষ্ট্রপতি যে ভাষণটা সংসদে দেন এটা কখনোই রাষ্ট্রপতি নিজে লেখেন না। এই ভাষণটা টোটালি লিখে দেওয়া হলো গভর্নমেন্ট, সরকারের লিখে দেওয়া ভাষণটা রাষ্ট্রপতি কেবল ব্যক্তি হিসেবে পড়ে শোনান, আর কিছুই না। এখানে ওনার কিছুই করেন, উনি একটা শব্দ এখানকে চেঞ্জ করতে পারবেন না। কাজেই ওখানে যা যা লেখা হয়েছিল উনি কেবল ছিলেন পাঠক মাত্র। এই জিনিসটা মাথায় রাখা উচিত আমি মনে করি। এটা ওনার মনের কথা না মুখের কথা, আপনার সেটা নিয়ে বিতর্ক করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা মাথায় রাখবেন যে এই ভাষণটা সরকারের লিখে দেওয়া, উনি ছিলেন পাঠক মাত্র। এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, কিন্তু যতবার সরকার পরিবর্তন হয়েছে ততবারই কিন্তু আগের স্পিকার মাধ্যমে শুরু হয়েছে। আর রাষ্ট্রপতি তখন যে রাষ্ট্রপতি থাকতেন উনি যদি আগের গভর্নমেন্টের রাষ্ট্রপতি হয়ে থাকেন, আগের গভর্নমেন্টের আমলে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, উনি কিন্তু পরের গভর্নমেন্টের লিখে দেওয়ার ভাষণটাই পড়েছেন। কাজে এটাকে সেভাবে নেওয়াটাই ভালো। কিন্তু এটা বড় কথা না। বড় কথা হলো যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে উঠলেন,
ভাষণ তো ওঠার আগেই রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্য, বিশেষ করে জামায়াতের এবং এনসিপির যারা নাকি মেম্বার ছিলেন, তারা হইচই শুরু করেন। তারা আগে থেকে ঘর থেকে নিয়ে আসা প্লেকার্ড দেখান ওখানে, এবং সেই প্লেকার্ডে নানা ধরনের জুলাই নিয়ে, গাদ্দারি, অমুক তমুক এরকম নানা রকম স্লোগান ছিল, এবং ওরা স্লোগান দিতে শুরু করেন। একদম পুরো আমার কাছে মনে হচ্ছিল যেন একটা মানে পল্টনের মাঠের মতো অবস্থা, শাহবাগের যে মাঠের যে দৃশ্য, সেটা আমরা ওখানে তার মানে একটা প্রতিফলন দেখতে পেলাম। কিন্তু আমার প্রশ্নটা হলো কি, ওরা রাষ্ট্রপতি ভাষণ শুনবেন না, এগুলি করবেন না। ফলে এটা নিয়ে তারা এতটা ব্যস্ত ছিলেন যে রাষ্ট্রপতি যখন ভাষণের আগে যখন নাকি জাতীয় সঙ্গীত বাজানো হয়, আমি যা বিষয়ের সঙ্গে লক্ষ্য করলাম, যে জামাতের লোকরা কিন্তু প্রথম দিকে বেশ কয়েক মানে প্রায় 1 মিনিটের মতো প্রায় হবে ওরা বসেই ছিলেন। মানে জাতীয় সঙ্গীত হলে সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু ওনাদের সামনে সরকারি দলের যারা ছিলেন তারা দাঁড়িয়ে আছেন, দর্শক যারা ছিলেন তারাও দাঁড়িয়ে আছেন, কিন্তু ওনারা বসে বসে স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে বিষয়টা খেয়াল করেছেন হাসনাত আব্দুল্লাহ, উনি যখন সবাইকে দেখলাম হাত তুলে বলে যে আপনারা দাঁড়ান, এবং তখন তারা দাঁড়ালেন। এটা আসলে তারা মানে স্লোগান নিয়ে, প্রতিবাদ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে দাঁড়ানোর প্রয়োজন মনে করেননি। নাকি এই জাতীয় সঙ্গীত শোনার সঙ্গে সঙ্গে তো মানুষের মধ্যে ওই চিন্তাটা, ওই চিত্রটা কাজ করা উচিত যে আমাদের সম্মান দেখানোর জন্য দাঁড়ানো উচিত। যাই হোক, সেটা ওনারা করেন, ওনারা ওয়ার্কআউট করেছেন। তারপরে আচ্ছা, এই ওয়ার্কআউটের কারণ হিসাবে কিন্তু জামাতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, পরে উনি বেরিয়ে উনি 3টা কারণের কথা উল্লেখ করেছেন, যে 3 কারণে তারা ওয়ার্কআউট করেছেন। তার প্রথম কারণ হলো যে গত 2024 সালে আন্দোলনের সময় এই যে সরকার এত লোক মেরেছে, এই যে এক নৃশংস ঘটনা ঘটেছে দেশে, তার উনি কোনো প্রতিবাদ করেননি, শাসক গোষ্ঠীর কাছে প্রেসিডেন্ট হয়ে কোনো প্রতিবাদ করেননি, একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে উনি বলেছিলেন যে শেখ হাসিনা ওনার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, পরে আবার আরেকটা পত্রিকার কাছে বলেছিলেন যে উনি পদত্যাগপত্র দেননি, আমার কাছে দিলে পেতাম, একটা কারণ। এটা এই জন্য উনি মিথ্যাবাদী। আর 3 নম্বর কারণ হলো যে তিনি নিজে অর্ডিন্যান্স সই করেছেন যে 12 তারিখে যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি, এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা 2টো কাজ করবেন। একটা হলো যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, একটা জাতীয় সংসদের সদস্য হবেন। কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি, এবং রাষ্ট্রপতিও এই সংবিধান সংস্কার পরিষদের কোনো মিটিং ডাকেননি। অতএব তিনি একটা অপরাধ করেছেন। এই 3টা কারণে তারা এটা ছেড়েছেন। এটা নিয়েও নানা বিতর্ক হচ্ছে। তবে আমি একটা কথা বলি, যে কারণগুলি উনি দেখিয়েছেন সেটা হলো যে উনি যে প্রতিবাদ করেন রাষ্ট্রপতি হয়ে, আপনি দেখান তো বাংলাদেশে এই যাবৎ কোন সরকারের রাষ্ট্রপতি সেই সরকারের কোনো অপকর্মের, সরকারের কোনো খারাপ কাজের প্রতিবাদ করেছে? করেনি। কেন করেনি? মানে তার সেই প্রতিবাদ করার তো অধিকারই নাই। যদি প্রতিবাদ করেও থাকে সেটা আপনারা কেউ জানতে পারবো না। তো রাষ্ট্রপতির যে এখতিয়ার, সংবিধান রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার কোথাও বলা হয়নি যে রাষ্ট্রপতি প্রকাশ্যে প্রতিবাদ করতে পারবে। রাষ্ট্রপতি প্রতিবাদ করলে হয়তো প্রধানমন্ত্রীকে ফোন করতে পারবে, বলতে পারবে, এর বাড়িতে যাওয়ার কোনো অধিকার তো নাই। আর দ্বিতীয় যে কারণটা বলেছেন উনি, যে উনি ওই পদত্যাগপত্র পেয়েছেন কি পান নাই, এই জিনিসটা দেখেন। আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয়, যখন নাকি শেখ হাসিনা চলে গেলেন দেশ থেকে, পালিয়ে যান অথবা তাকে দূর করে দেওয়া হোক, যেভাবে গেছেন, যাওয়ার সময় উনি পদত্যাগপত্র দিয়ে গেছেন, ওই সময় কীভাবে দেবেন আমি তো বুঝি না কিছু ব্যাপারটা। কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে ওইটা বলা ছাড়া আর কি বলার উপায় ছিল? যে পরিস্থিতি ছিল, এখন যদি সংসদ ভেঙে দিতে হয়, প্রধানমন্ত্রী চলে গেলেন, তাহলে তো প্রধানমন্ত্রী বলবেন যে আমি চলে যাই, পদে করি না, আমি এখনো প্রধানমন্ত্রী। তাহলে উনি ছেড়ে চলে গেছেন, এই কথা বলার জন্য আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন অথবা যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারাই তাকে প্ররোচিত করেছেন অথবা বাধ্য করেছেন যে আপনি এটা বলেন। এটা আমি নিশ্চিত, এবং এই কারণেই উনি এটা করেছেন। এটাকে আপনি যদি অপরাধ হিসেবে ধরেন, তাহলে গত 18 মাস ওনার সঙ্গে আপনার থাকলেন কেন? তাহলে গত 18 মাস ওনার কাছে আপনারা শপথ দিলেন কেন? যদি রাষ্ট্রপতি অবৈধ হয়ে থাকে, যদি রাষ্ট্রপতি দুষ্ট হয়ে থাকে, যদি রাষ্ট্রপতি স্বৈরাচারী দোষর হয়ে থাকে, ফ্যাসিস্টের দোষর হয়ে থাকে, তাহলে ওনার কাছে যখন আপনারা 8 তারিখে, যে অগাস্টের 8 তারিখে 2024 যে শপথ দিলেন, তখন আপনার সমস্যা হলো না? ওনাকে দিয়ে যে অধ্যাদেশগুলো পাশ করে নিলেন, তখন আপনার সমস্যা হলো না? এই যে নির্বাচন করলেন, এই নির্বাচন তো এই রাষ্ট্রপতি আদেশে হয়েছে, তখন সমস্যা হলো না? বললেন না তখন যে এই রাষ্ট্রপতি আদেশে নির্বাচন আমরা করবো না? তখন তো সুসুর করে নির্বাচন গেছেন, তখন তো সুসুর করে যে শপথ নিয়েছেন। কেন? তো এখন ওনার কথা, ওনার ভাষণ শুনতে আপনাদের সমস্যা কেন? তো এইগুলি হলো জানেন, এগুলো হলো দ্বিচারিতা। এগুলো কেন করে আমি জানি না। আর এই রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু এই সরকার, যে সরকার অনেক আপনার সংশোধন করিয়েছে, অনেক অর্ডিন্যান্স জারি করিয়েছে, এগুলো তো এই সরকার আগে সরকারই করেছে।
এবং সেগুলো অর্ডিন্যান্সগুলো কিন্তু আমার পাস করতে হবে। দেখবেন এই পাস করার সময় কিন্তু আবার এই বিরোধী দল কিন্তু খুব সমর্থন করবে, হ্যাঁ এটা পাস করানো দরকার। তো এইভাবে এটা হয় না। আমি যে আলোচনা দিয়ে শেষ করবো, সে আলোচনা হলো শোক প্রস্তাব। অনেকগুলি শোক প্রস্তাব এসেছে, যেটা হয় এটাকে রীতি, যখন নাকি সংসদ শুরু হয় তখন আপনার ওই এর মাঝে আগের এই সময়গুলোতে যারা যারা মারা গেছেন বিভিন্ন জন বিশিষ্ট ব্যক্তি দেশে অথবা বিদেশে, তাদের ব্যাপারে একটা শোক প্রস্তাব নিতে হয়। এটা একটা রীতি বাংলাদেশে, এটা সব দেশে আছে, সব দেশের সংসদে এটা হয়। এবং যেমন আমাদের খালেদা জিয়া মারা গেল, ওনার মৃত্যুর কারণে কিন্তু ভারতের সংসদে কিন্তু শোক প্রস্তাব নেওয়া হয়েছিল। তো এটা একটা এই রীতিটার অনুসরণ করে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। অনেকের দেশে বিদেশে অনেকের নামে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। ভেরি ইন্টারেস্টিং। আমি কয়েকজনের নাম বলি শোক প্রস্তাবের মধ্যে। আমি দেখলাম যেমন আমাদের বেগম খালেদা জিয়ার নাম নেওয়া হয়েছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নাম নেওয়া হয়েছে, পোপ ফ্রান্সিস, অথবা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এদের সবার, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, এরকম সবারই কিন্তু শোক প্রস্তাবে তাদের ব্যাপারে শোক করা নেওয়া হয়েছে প্রস্তাব। কিন্তু ইন্টারেস্টিং হলো যে এর মধ্যে ঢুকে গেছে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমি এদেরকে কিন্তু বলছি না যে কোনো সমস্যা আছে, এদের নামে নানা ধরনের কথা আছে। যেমন মতিউর রহমান নিজামী, উনি রাজাকার বাহিনীতে ছিলেন পাকিস্তান আমলে, এটা তো ছিল, উনি আমাদের দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেননি, এই বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু ওনাদেরকে কিন্তু মৃত্যু হয়েছে এই আইসিটি ট্রাইব্যুনালে, মানে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ওনাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। তাহলে সেই বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তির ব্যাপারে যদি আপনি শোক প্রস্তাব গ্রহণ করেন, তখন কিন্তু অবধারিতভাবে একটা প্রসঙ্গ চলে আসে, সেটা হলো এই শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে আপনি বলছেন যে বিচারটা ঠিক হয়নি। যদি বিচারটা ঠিক না হয়ে থাকে, তাহলে ওই বিচারটা যারা করেছেন তাদের তো বিচার করা উচিত। সেই কাজটা আপনারা শুরু করতেছেন কেন? এবং যদি সেই বিচারকে বিচার আপনারা করতে চান, তাহলে কিন্তু আগামীতে কোনো বিচারকে আর বিচার করতে চাইবে না, বলবে আজকে বিচার করবো, ক্ষমতা চেঞ্জ হবে, নতুন একদল আসবে, এসে বললো বিচার ঠিক হয় নাই, অতএব বিচারককে ধরে নিয়ে আসুন। তো এই যে অবস্থাটা, এটা কেন তৈরি হয়েছে? আমি মানি যে আওয়ামী লীগের আমলে তারা বিচার ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছিল। তাদের কথা অনুযায়ী বিচার না হলে তারা অন্যরকম ব্যবস্থা নিত, এবং চিফ জাস্টিসের মতো তারা দেশ থেকে বিদায় করে দিয়েছিল, তাদের কথা অনুযায়ী হয়নি বলে। এটা তো আমরা দেখেছি। তো সেটা যদি হয়েও থাকে, বিচারক কোনো নথি স্বীকার করলো, আমার বক্তব্য সেটা। আপনার উপর চাপ আসতে পারে, কিন্তু আপনি একজন লোকের জীবন মরণের ব্যাপারে আপনি কেন নথি স্বীকার করলেন? সেগুলো আবার নতুন পুনর্মূল্যায়ন করা হোক, এবং এখন যারা বিচার করছেন তাদের বিচারগুলো যেন আগামীতে পুনর্মূল্যায়ন হয়, সেই প্রত্যাশা আমি রাখবো। তাহলে হচ্ছেটা কি আসলে? তাহলে সরকার পাল্টানোর সঙ্গে সঙ্গে বিচার পাল্টে যাবে? এটা তো হওয়া উচিত না। এগুলো নিয়ে আমি মনে করি যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে প্রশাসনের বাইরে রাখতে হবে। প্রধানমন্ত্রী চাইবে যেভাবে সেভাবে বিচার হবে, সেটা তো হওয়া উচিত না। যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের চাহিদা অনুযায়ী বিচার হয়েছে, উনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে বিচারে, ওনার সব মামলা উঠে গেছে। তো এটা তো হওয়া উচিত না। সব প্রস্তাব নিয়ে যে কথা বলে আলোচনা শেষ করতে চাই, এই যে এত এত লোকের আপনারা সব প্রস্তাব দিয়েছেন, এইসবের দুইজন লোকের নাম আমি বলতে চাই। একজন হলেন মিস্টার সিরাজুল আলম খান, আমাদের স্বাধীনতা যুদ্ধের রূপকার যে কয়েকজন নাম বলা হয় তাদের মধ্যে উনি একজন ছিলেন। উনি এই সময় মারা গেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যাকে আপনারা কদিন আগে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন দ্বিতীয়বারের মতো, মানে এক মুরগি দুইবার জবাই করার মতো। এটা নিয়ে আবার আরেক কাহিনী যে দেওয়ার পরে তারা আইন চেঞ্জ করেছে, বলেছে যে না, একই লোককে দ্বিতীয়বার দেওয়া যাবে। আগে যখন দিয়েছিল তখন কিন্তু জানতো না। এগুলো আনারিপনা না, যাও এই আনারিপনা মেনে নিলাম। কিন্তু আমার কথা হলো এই দুইটা নাম আপনারা ভুললেন কিভাবে? তার মানে হলো এটাই যে আপনারা আসলে এগুলো খুব গুছিয়ে করেননি কাজগুলো। এই শোক প্রস্তাবে কার কার নাম থাকা উচিত, কার কার নাম থাকা উচিত না, আপনারা গুছিয়ে করেননি। এটা গুছিয়ে করতে পারতেন। আপনারা তো নির্বাচিত হওয়ার পর, দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 মাস পরে কিন্তু আপনারা সংসদ অধিবেশনে বসেছেন। এই 1 মাসে গুছিয়ে নিতে পারতেন না? আপনার বিরোধী দলের কাছে বললে পারতেন যে আমরা কার কার ব্যাপারে আপনার শোক প্রস্তাব নিতে পারেন, সেই নামগুলি নিতেন, আপনার নামগুলি দিতেন, বিভিন্ন জনের কাছে নাম নিয়ে তারপরে আপনি এটা গুছিয়ে করতেন। এটা তো তাৎক্ষণিক মানে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। আমি সরকারকে অনুরোধ করবো এই সমস্ত মানে এই উল্টাপাল্টা কাজ যেগুলো হলো, যে কাজগুলোর মধ্যে ঘাটতি আছে, কেন আছে, এগুলো